বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের অফিস প্রতিষ্ঠায় চুক্তি, অন্য দেশে নির্বাচনে প্রতিক্রিয়া দিতে কূটনীতিকদের সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হবার চেষ্টা চলছে বললেন মির্জা আব্বাস। জুলাই সনদ না হলে ঐকমত্য কমিশন দায়ী থাকবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। গোপালগঞ্জের ঘটনায় 500 জনের বিরুদ্ধে মামলা, বিচার না হলে আরও 10 জেলায় হামলা হতে পারে, মুন্সিগঞ্জে বলেছেন নাহিদ ইসলাম। গণমাধ্যমে শেখ হাসিনার নগ্ন হস্তক্ষেপের বর্ষপূর্তি, আকস্মিক কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলা ভিশন সহ 4 টিভি চ্যানেল। চালের বাজারে অস্থিরতায় মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা, কমেছে কাঁচা মরিচের দাম। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের মিশন। 3 বছর মেয়াদী মিশন চালুর জন্য জাতিসংঘ এবং বাংলাদেশের পক্ষ থেকে একটি সমঝোতার স্মারক সই হয়েছে। স্মারকটিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশন অফিসের কার্যক্রম। 3 বছর মেয়াদী এই চুক্তিতে বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম এবং জাতিসংঘের পক্ষ থেকে মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক সই করেছেন। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের দপ্তর এ তথ্য জানিয়েছে। এ অফিসের মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরে মানবাধিকার ইস্যুগুলো মনিটর করবে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন। এ বিষয়ে হাইকমিশনার ভলকার তুর্ক বলেন, বাংলাদেশের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সরকার, নাগরিক সমাজের সাথে সরাসরি সহায়তা বিনিময় করতে পারবে জাতিসংঘ। নতুন এই মিশনটি বাংলাদেশের জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার প্রতিশ্রুতি পূরণের লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে কর্তৃপক্ষকে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেবে। পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সক্ষমতা বৃদ্ধির জন্য কাজ করবে। এর আগে বাংলাদেশে ভলকার তুর্কের সফর ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎকালেই এ বিষয়ে আলোচনা হয়। চলতি মাসের 10 তারিখে বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের অনুমতি দেয় উপদেষ্টা পরিষদ। কূটনৈতিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা এই উদ্যোগকে স্বাগত জানালেও কয়েকটি ইসলামী দলসহ বিভিন্ন মহল এর বিরোধিতা করে আসছে। তাদের আশঙ্কা, মানবাধিকার কার্যালয়ের মাধ্যমে ধর্মবিরোধী কিছু বিষয় উৎসাহিত হতে পারে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিএনপির বিরুদ্ধে অপপ্রচারকারীদের সতর্ক করলেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, এমন কোনো কথা বলবেন না যাতে মানুষের রক্তে আগুন লেগে যায়। রাজধানীতে এক মৌন মিছিলে বিএনপির অন্য নেতারা জানান, তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ কথা বলার পরেও বিএনপি ধৈর্য ধরছে, এটি দুর্বলতা নয়। রিপোর্ট করছেন মিরাজ হোসেন গাজী। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে রাজধানীতে দোয়া ও মৌন মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই মিছিল শুরু হয়। নাইটিঙ্গেল মোড়, কাকরাইল মোড় হয়ে শান্তিনগরের দিকে এগিয়ে যান মৌন মিছিলে অংশ নেয়া বিএনপি নেতাকর্মীরা। পুরো মিছিলে নেতাকর্মীরা কোনো স্লোগান না দিয়ে বিভিন্ন ব্যানার ফেস্টুন বহন করেন। বিএনপি নেতারা বলেন, 24-এর গণ অভ্যুত্থানের মিত্রদের মধ্যে কোনো বিভেদ চায় না তাদের দল। এজন্য তারেক রহমানের নির্দেশে সর্বোচ্চ ধৈর্য সহকারে পরিস্থিতি মোকাবিলা করছেন তারা। যারা ফ্যাসিলিটি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে নাই, তারা এখন নিজেদেরকে জাহির করার জন্য যারা আমরা আন্দোলন করেছি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। আমি আশা করি আমরা বিভেদে যাব না। অনেক নেতাকর্মী আছে, তাদেরকে দেখবেন তারা আওয়ামী লীগের ছত্রছায়ায় তারা হালুয়া রুটির অংশ ছিল, কিন্তু আজকে তারা বড় বড় কথা বলছে। কাজটা তো করতে হবে বিএনপির, রাস্তায় থেকে পাহারা দিয়ে এই ফ্যাসিবাদদের গলা পাড়া দিয়ে এই বাচ্চাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, তাদের জীবন আমাদেরকে। অতএব কেন তারা এই ধরনের অপরিপক্ক আচরণ করছে? বিএনপি বড় দল হিসেবে দায়িত্বশীল আচরণকে কেউ যেন দুর্বলতা মনে না করেন, সেই আহ্বান জানান দলটির নেতারা। আমার দেশ নায়ক তারেক রহমান নির্দেশ দিয়েছেন ধৈর্য সহনশীলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করবার জন্য। আমরা ধৈর্য ধরেছি, আমরা সহনশীল আচরণ করছি। যদি এই ষড়যন্ত্রকারীরা জনাব তারেক রহমানকে নিয়ে পরবর্তীতে আর কোনো ষড়যন্ত্র করে যে ভাষায় জবাব দেওয়া প্রয়োজন সেই ভাষায় জবাব দেওয়া হবে। মৌন মিছিল শুরুর আগে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে
সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, তাদের সঙ্গে পায়ে পা দিয়ে ঝামেলা করতে চাচ্ছে কোনো দল, কিন্তু বিএনপি কারো উস্কানি পাত্তা দিবে না। তারা নাকি আমাদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন করে দেবে, এমন ঔদ্ধত্য প্রকাশ করে বক্তব্য রেখেছে। আমি বলবো, ভাইরা দয়া করে জিহ্বায় একটু লাগাম দেন। জিহ্বায় লাগাম দিলে দেশের মানুষের ভালো হবে, আপনাদেরও ভালো হবে, আমাদেরও ভালো হবে, দেশেরও ভালো হবে। এমন কোনো আজে বাজে কথা বলেন না যে কথা বললে পরে মানুষের রক্তে আগুন ধরে যায়। আমাদের কোনো অন্য কোনো দিকে নেওয়ার চেষ্টা করবেন না। আপনারা পায়ে পাড়া দিয়ে বিএনপির সঙ্গে ঝগড়া চালিয়ে চালানোর চেষ্টা করছেন। বিএনপি ঝগড়া করবে না, বিএনপি ঝগড়া করার দল নয়। বিএনপি একটি গণতন্ত্রকামী দল। বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করে মানুষের সঙ্গে নিয়ে, সেখানে যদি আপনারা পাপে পড়ে যান তখন আমাদের কিছু করার থাকবে না। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এই মৌন মিছিলটি শান্তিনগর মালিবাগ হয়ে খিলগাঁও এলাকায় শেষ হয়। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। জুলাই মাসে জুলাই সনদ প্রণীত না হলে এর দায় অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত্য কমিশনের বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 2024-এর গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে শুক্রবার বিকেলে রাজধানী মিরপুরের পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত মৌন মিছিল পূর্ব সমাবেশে সালাউদ্দিন আহমেদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, ক্ষমতায় যাবার জন্য যারা নির্বাচনকে পিছিয়ে দিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, তারা আবারও ফ্যাসিবাদকে ফিরিয়ে আনতে চান। গণতান্ত্রিক শক্তিকে বিভক্ত করতে নানান ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি জানান, জনগণকে সাথে নিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যকে সুসংহত করতে হবে। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা পিআর পদ্ধতিতে ভোট আর স্থানীয় নির্বাচনের কথা বলে তাদের উদ্দেশ্য খারাপ বলেন। এক সময় যারা স্বাধীনতার বিরুদ্ধে ছিল তারা এখন রাজনীতিতে বিভক্তি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চান। আজকে জুলাই মাসের 18 তারিখ যদি জুলাইয়ের ভিতরে জুলাই সনদ অর্থাৎ জাতীয় সনদ প্রণীত না হয়, সেজন্য দায়ী থাকবে এই সংস্কার কমিশন, ঐক্য কমিশন এবং এই অন্তর্বর্তীকালীন সরকার। আমরা লক্ষ্য করছি বিভিন্নভাবে আজকে বাংলাদেশে গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টির পায়তারা চলছে। আমরা লক্ষ্য করছি বাংলাদেশের পক্ষের শক্তিসমূহে যারা ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন ঐক্যবদ্ধ হয়েছিল, তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির বিভিন্ন রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। জনগণের অধিকার ফিরিয়ে দিতে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি জানান, জনগণ যাদের ভালো মনে করবেন তাদেরকে দেশ পরিচালনার দায়িত্ব দেবেন। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ষড়যন্ত্র করে কেউ চোরা পথে ক্ষমতায় আসতে পারবে না। ষড়যন্ত্র করে অতীতেও কেউ ক্ষমতায় থাকতে পারেননি। গোপালগঞ্জের ঘটনার নিন্দা জানিয়ে তিনি জানান, বিএনপি বারবার বলেছিল ঐক্য বিনষ্ট না করতে। এই ঘটনা বুঝিয়ে দিয়েছে ঐক্য কতটা দরকার। রাজনীতিবিদদের পাশাপাশি পেশাজীবীরাও গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে ছিল উল্লেখ করে ডাক্তার জাহিদ বলেন, সরকার যে আসলেই ফেব্রুয়ারিতে নির্বাচন দিতে চায় কিনা তা দেখতে চায় বিএনপি। গণতন্ত্র নিয়ে ছিনিমিনি না খেলে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার ফিরিয়ে দেন। জনগণ যাদেরকে ভালো মনে করবে তাদেরকে দায়িত্ব দিবে, তারা দেশ পরিচালনার দায়িত্ব পাবে, দায়িত্ব নিয়ে দেশ পরিচালনা করবে। আপনারা দেয়ালের লিখন পড়তে শিখুন, আয়নায় নিজেদের চেহারা দেখুন। কোনো অবস্থাতেই এমন কথা বলবেন না যেটি রাজনৈতিক ঐক্যকে বিনষ্ট করে স্বৈরাচারকে পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ দেয়। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির সমাবেশকে ঘিরে সংঘর্ষের ঘটনায় জারি করা কারফিউ দুপুর 2টা থেকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে প্রশাসন। সংঘর্ষের ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত আটক করা হয়েছে 45 জনকে। এছাড়া সংঘর্ষে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে
এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো 5 জনে। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ঢাকার বিভাগীয় কমিশনার শরফুদ্দিন আহমেদ চৌধুরী। জানান বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে নতুন করে শুরু হওয়া কারফিউ পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে। এর মাঝে আজ বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। এদিকে পুলিশের গাড়ি পোড়ানোর ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা শাখা সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ 75 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত 500 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এদিকে গোপালগঞ্জে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ রিকশা চালক রমজান মুন্সি ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সামনে আরও একটি লড়াই আসছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি জানান, যদি গোপালগঞ্জের ঘটনার বিচার না হয় তাহলে দেশের আর 10 জেলায় হামলা হলেও তাদের দমন করা যাবে না। বাংলাদেশ নিয়ে দেশের ভেতরে বাইরে ষড়যন্ত্র চলছে বলে হুঁশিয়ার করে দেন দলের নেতা হাসনাত আব্দুল্লাহ। মুন্সিগঞ্জে পদযাত্রায় তারা এসব কথা বলেন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি ও দেশ করতে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা। পদযাত্রা শেষে সভায় বক্তব্য রাখেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় তিনি পাড়া মহল্লায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। ফ্যাসিবাদ ও মুজিববাদের বিরুদ্ধে লড়াইয়ের আহ্বান জানিয়ে ভোটাধিকার নিশ্চিতের দাবিও জানান নাহিদ। গোপালগঞ্জে হামলা চালানো হয়েছে, বাংলাদেশের আরো 10টা জায়গায় হামলা চালানো হবে, আমাদেরকে দমন করা যাবে না। মুজিববাদের বিরুদ্ধে যে লড়াই, যে যুদ্ধ আমরা ঘোষণা করেছি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের যে লড়াই আমরা শুরু করেছি, এই লড়াই সমাপ্ত না করে আমরা শেষ থামব না। একই মঞ্চে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ দেশ বিনির্মাণে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। রাষ্ট্রের বিরুদ্ধে দেশের ভেতরে এবং বাইরে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে বলেও মন্তব্য করেন এনসিপির এ নেতা। আমাদের সবাইকে একসাথে তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে হবে। কোনো গোলামিকে প্রশ্রয় দেওয়া যাবে না। নেতা ভুল করতে পারে না, এই কথা সঠিক নয়। নেতা ভুলের ঊর্ধ্বে নয়, দল ভুলের ঊর্ধ্বে নয়। ফ্যাসিবাদ নির্মূল না হলে প্রকৃত স্বাধীনতা আসবে না উল্লেখ করে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম বলেন, খুনি হাসিনার বিচার করতে হবে। জুলাই অভ্যুত্থানের গণহত্যার নির্দেশদাতা, শাপলা গণহত্যার নির্দেশদাতা, দিল্লিতে বসে থাকা হাসিনাকে এই বাংলাদেশে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আগামী 3 আগস্ট জাতীয় শহীদ মিনারে জড়ো হয়ে জুলাই ঘোষণাপত্র আদায়ের কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলেও জানান এনসিপির নেতারা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। জুলাই অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন একটি দীর্ঘ সংগ্রাম। এই স্বপ্ন বাস্তবায়ন করতে হবে জানিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ মোহাম্মদ সজীব ভুইয়া। সকালে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত প্রতীকী ম্যারাথনে প্রতিযোগীদের সঙ্গে নিজেও অংশ নেন ক্রীড়া উপদেষ্টা। ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন আসিফ মাহমুদ মোহাম্মদ সজীব ভুইয়া। পরে অনুষ্ঠানে দেয়া বক্তব্যে ক্রীড়া উপদেষ্টা বলেন, যতদিন বাংলাদেশের নাম থাকবে ততদিন জুলাই আন্দোলনের শহীদ, আহত জুলাই যোদ্ধাদের নাম উচ্চারিত হবে। জুলাই গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের কথা উঠে আসে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যে। শহীদেরা তাদের জীবন দিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে যেই আহতরা আমার সামনে আছেন, আপনারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে বাংলাদেশকে একটি নতুন স্বপ্ন দেখিয়েছেন। 16 বছরের ফ্যাসিবাদী নিষ্পেষণ থেকে বাংলাদেশের কোটি কোটি মানুষকে মুক্ত করেছেন। আপনাদের প্রতি এই বাংলাদেশ নামটা যতদিন থাকবে ততদিন বাংলাদেশের মানুষ কৃতজ্ঞ থাকবে। 1 বছরের মধ্যে বা অন্তর্বর্তীকালীন সরকারি জুলাই গণঅভ্যুত্থানের সব শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে দিয়ে যাবে। এটা একটা লাইফ লং লড়াই এবং এই লড়াইটা করার জন্য আমরা কমিটেড আছি, আমি কমিটেড আছি এবং এই লড়াইয়ে সারা জীবন আপনাদেরকে পাশে চাই।
2024-এর 18 জুলাই ছিল সংঘর্ষময় একটি দিন। এদিন রাজধানীর যাত্রাবাড়ি, রামপুরা, বাড্ডা, মিরপুর, ধানমন্ডি এবং মহাখালীতে স্বৈরাচার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী এবং আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর হামলার শিকার হয় ছাত্র জনতা। সংঘর্ষের খবর প্রচার করায় সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাভিশন সহ 4টি টেলিভিশন চ্যানেলের। মানুষের কাছে সত্য লোকাতে শাটডাউন করা হয় ইন্টারনেট। এ নিয়েও নির্লজ্জ মিথ্যাচারও করে শেখ হাসিনা সরকার। রিপোর্ট করছেন এসএম ফয়েজ। 18 জুলাই 2024 কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় কোটা সংস্কার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে চলে দফায় দফায় সংঘর্ষ। ছাত্র জনতাকে দমাতে টিয়ারশেল, শটগান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে র্যাব, পুলিশ, বিজিবি। রাবার বুলেট ও টিয়ারশেলের জবাবে ইট পাটকেল ছোড়ে আন্দোলনকারীরা। কোনোভাবেই পিছু হটানো যায়নি ছাত্র জনতাকে। শুধু যাত্রাবাড়ি নয়, রামপুরা বাড্ডা সড়কে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে সংঘর্ষ হয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের। পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড উপেক্ষা করে প্রতিরোধ গড়ে তোলে শিক্ষার্থীরা। বারুদের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে গোটা রাজধানী জুড়ে। 2 দফা আগুন দেওয়া হয় বাংলাদেশ টেলিভিশন ভবনে। আগুন দেওয়া হয় পুলিশ ভ্যান ও ট্রাফিক পুলিশ কার্যালয়ে। শুধু দিনে নয়, রাতেও টানা গুলি চালায় র্যাব, পুলিশ, বিজিবি। আর ছাত্রদের খোঁজে বিভিন্ন বাসাবাড়িতে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। রাজধানীর মিরপুর, ধানমন্ডি ও সিটি কলেজ এলাকায়ও রাস্তায় নামে শিক্ষার্থীরা। দফায় দফায় চলে সংঘর্ষ। আহত হয় বিপুল সংখ্যক শিক্ষার্থী। তারপরও পিছু না হটে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে। সংবাদ সংগ্রহে গিয়ে ছাত্রলীগের হামলার শিকার হয় বাংলাভিশনের স্টাফ রিপোর্টার মামুন আবদুল্লাহ ও ক্যামেরা পার্সন লিটন খান। সাংবাদিক ছাত্রদের লক্ষ্য করে র্যাব, পুলিশ, বিজিবি গুলি ছোড়ে। সেই দৃশ্য সরাসরি লাইভ সম্প্রচার করে দেশের বেশিরভাগ গণমাধ্যম। কিন্তু আওয়ামী লীগ সরকারের টার্গেটে পড়ে বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24। সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় বাংলাভিশন, এনটিভি, দেশ টিভি ও চ্যানেল 24-এর। সংবাদ প্রচারেও দেওয়া হয় বাধা। শিক্ষার্থী ও পুলিশের সংঘর্ষে মহাখালী, উত্তরা এলাকায়ও রণক্ষেত্রে পরিণত হয়। ছাত্র জনতাকে দমাতে বেপরোয়াভাবে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড, গুলি ছোড়ে র্যাব, পুলিশ, বিজিবি। আহত হয় বিপুল সংখ্যক ছাত্র জনতা। তারপরও আন্দোলনকারীরা দাবি আদায়ে অনড় থাকে। বাড়তে থাকে আন্দোলনের তীব্রতা। শেষ পর্যন্ত 5 আগস্ট পতন হয় স্বৈরাচারের। এসএম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা। 2024 সালের জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে শুরু হওয়া আন্দোলন রূপ নেয় সরকার পতনের দাবিতে। আন্দোলন দমনে আওয়ামী সরকার সহিংসতার পথ বেছে নেয়। ইন্টারনেট শাটডাউন করে ডিজিটাল ক্র্যাকডাউন করা হয়। ক্ষতিগ্রস্ত হয় অর্থনীতি এবং গণমাধ্যম। পট পরিবর্তনে অন্তর্বর্তী সরকার ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করলেও এখনও ইন্টারনেট বন্ধের চাবিকাঠি সরকারের হাতে। রিপোর্ট করছেন শুভ ইসলাম। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ছাত্র জনতার শুরু হওয়া আন্দোলন ধীরে ধীরে রূপ নেয় সরকার পতনের 1 দফা আন্দোলনে। যোগদান সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সর্বস্তরের মানুষ। আন্দোলনের এক পর্যায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলা এবং রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যার পর আন্দোলন আরও বেগবান হয়। অগ্নি স্ফুলিঙ্গের মতো আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের পাড়ামহল্লায়। আন্দোলন দমাতে সহিংস হয় সরকার। পুলিশ নির্বিচারে গুলি চালায় আন্দোলনরত ছাত্র জনতার উপর। ডিজিটাল ক্র্যাকডাউন করতে ডেটা সেন্টার পুড়ে যাওয়ার নাটক মঞ্চস্থ করা হয়। ইন্টারনেট সহ পুরো ব্যবস্থাটাই সেই সময় বিচ্ছিন্ন হয়ে যায়। আন্দোলন দমাতে 16 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়, পরে ব্রডব্যান্ড। এবং 18 জুলাই মোবাইল, ব্রডব্যান্ড সকল প্রকার ইন্টারনেট বন্ধ করে কমপ্লিট শাটডাউন করে দেওয়া হয়। সেদিন সাময়িক বন্ধের কবলে পড়ে বাংলাভিশন সহ 4টি টিভি চ্যানেলের সম্প্রচার। পরে 25 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কয়েক ধাপে ইন্টারনেট বন্ধ হওয়া এবং ফেরার মতো ঘটনা ঘটে। ইন্টারনেট সোসাইটির তথ্য বলছে, সে সময় বাংলাদেশে প্রতিদিন ক্ষতির পরিমাণ ছিল $35 লাখ।
বিদ্যমান আইনে এখনও সরকার চাইলে ইন্টারনেট শাটডাউন করতে পারে, তবে আইনটি সংশোধনে সরকারের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা। আর এখনও টেলিকম অ্যাক্টে কিছু কিছু জিনিস রয়ে গেছে যেটা দিয়ে সরকার চাইলে এটা বন্ধ করতে পারে। আমরা সরকারকে চিঠি দিয়ে অনুরোধ করেছি যেটা রিভিউ যেন করা হয়। সরকারের হস্তক্ষেপ থেকে ইন্টারনেটকে বের করে আনতে পট পরিবর্তনের পর সাইবার সিকিউরিটি অধ্যাদেশ 2025-এ ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে সরকার। আমাদের সাইবার সেফটি অর্ডিন্যান্স যেটা প্রমুলগেট হলো, ইন্টারনেটকে অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে এবং এর জন্য যে কোনো রকমের ডিসরাপশন একটি শাস্তিযোগ্য অপরাধ বলা হয়েছে। আইন, নীতিমালা কিংবা অধ্যাদেশের পাশাপাশি ইন্টারনেট বন্ধ রোধে রাজনৈতিক সদিচ্ছার উপর জোর বিশ্লেষকদের। পলিসি যেগুলো রিফর্ম করা হচ্ছে সেখানেও ইন্টারনেট ব্লকের বিরুদ্ধে কথা বলা হয়েছে। রাজনৈতিক আদর্শ এবং প্রজ্ঞার জায়গাটা যদি একটা পর্যায়ে না পৌঁছায়, আমরা ইন্টারনেট ব্লকের ঝুঁকিতে থাকবো। আমরা আইন যাই করি না কেন, যেভাবে করি না কেন, এই ঝুঁকি আসলে থাকবে। অপটিমাম একটা সলিউশন বাই করতে হবে এবং বেস্ট সলিউশন হচ্ছে আমাদের পলিটিশিয়ানদেরকে, আমাদের জনগণদেরকে এটার ইমপ্লিকেশনসটা বোঝানো। অ্যান্ড আই থিঙ্ক দ্যাট ইজ দ্য বেস্ট ওয়ে অফ সলভিং দিস প্রবলেম। ইন্টারনেট শাটডাউন সহ আড়িপাতা বন্ধে সরকার কাজ করছে বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। ইন্টারনেট শাটডাউন সংক্রান্ত টেলিযোগাযোগের যে আইনটা আছে অনেক জটিল একটা আইন, সেই আইন নিয়ে ব্যাকগ্রাউন্ডে কাজ করছি। সেখানে আড়িপাতা বিষয়ে এনটিএমসির কিভাবে একটা শৃঙ্খলিতভাবে কাজ করবে চেষ্টা করব একটা গ্রহণযোগ্য সমাধানের মধ্যে আসতে। রাষ্ট্রীয় অর্থ গচ্চা দিয়ে ইন্টারনেট বন্ধ রাখলেও শেষ পর্যন্ত গদি বাঁচাতে পারেনি শেখ হাসিনা। 5 আগস্ট গণভবন অভিমুখে ছাত্র জনতার পদযাত্রার সময় ক্ষমতা ছেড়ে আশ্রয় নেন ভারতে। শুভ ইসলাম, বাংলাভিশন, ঢাকা। ঈদের পর থেকে বাড়তি চালের দাম। গত 1 মাস ধরে মিল থেকে বেশি দামে চাল আনতে হচ্ছে বলে দাবি ব্যবসায়ীদের। এজন্য মিল মালিকদের সিন্ডিকেটকে দায়ী করেছেন তারা। নতুন করে বাড়ানো হয়েছে তেলের দাম। সব ধরনের মুরগি আর মাছের বাজারেও দাম বাড়তির দিকে। সব ধরনের সবজি বিক্রি হচ্ছে বেশি দামে। অনেকটাই নেমে এসেছে কাঁচামরিচের দর। সাইদুল ইসলামের ক্যামেরায় রিপোর্ট করছেন আসমা আক্তার নূপুর। ভরা মৌসুমেও চালের দামে ঊর্ধ্বগতির প্রবণতা থেকে মুক্তি মিলছে না কিছুতেই। রাজধানীর কাউরান বাজারের ব্যবসায়ীদের দাবি, 1 মাস ধরে মিল থেকেই 50 কেজির বস্তা 300 টাকা বাড়তি দিয়ে আনতে হচ্ছে। খুচরা বাজারে সরু চাল কেজিতে 90 ও মোটা চাল বিক্রি হচ্ছে 60 টাকায়। চালের দামটা একটু কমানো দরকার। সবচেয়ে বেশি দামটা এখন আমাদের যে মেন তেল আর চাল। সিজনে বাজার বাইরে গেছে 8-10 টাকা প্রতি কেজিতে। এটার সাথে একমাত্র জড়িত হইল বড় বড় কোম্পানি আর হলো মিলার, যারা মনে করেন সিন্ডিকেটগুলো করে। সিন্ডিকেট মহল ভাঙা ছাড়া আর বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব না। এদিকে নতুন করে সয়াবিন তেলের বাড়তি দাম নির্ধারণ হয়েছে। কার্টুন প্রতি বেড়েছে 40 টাকা, যার প্রভাব পড়ছে খুচরা বাজারে। তবে যারা দাম বাড়ার আগে কিনে রেখেছেন, আগের দামেই বিক্রি করতে পারছেন তারা। বেড়েছে ডালের দামও। দেশি মুসুর ডাল বিক্রি হচ্ছে কেজিতে 10 টাকা বেশিতে। গতকাল 5 লিটার তেল 870 টাকা ছিল, আর আজকে 880 টাকা কিনা, 890 টাকা বিক্রি। আমরা আগে গায়ে এলাকা থেকে 5 লিটার তেল বিক্রি করতাম 20 টাকা কমে, এখন গায়ে দামে তেল বিক্রি হতেছে আজকে 2 দিন। সপ্তাহের ব্যবধানে ব্রয়লার ও সোনালী মুরগির দাম বেড়েছে 10 থেকে 30 টাকা। প্রতি কেজি ব্রয়লার মুরগি 160 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে, আর সোনালী মুরগি 300 থেকে 320 টাকা। গত সপ্তাহে আমরা কালারবার মুরগি বেচছি আমরা 260 টাকা কেজি, আর এই সপ্তাহে বেচতেছি 300 টাকা কেজি, পার কেজিতে 40 টাকা। সোনালী আপনার গত সপ্তাহে বেচছি 280 টাকা, এই সপ্তাহে বেচতেছি 320 টাকা। উৎপাদনটা মুরগির কিছুটা কম রয়েছে, আর চাহিদা বেশি আছে, এই জন্য মেনলি দামটা বাড়ার রিজন। অস্বাভাবিকভাবে বেড়েছে শসার দাম। বাজারে প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 100 টাকায়, যা আগের সপ্তাহে ছিল 50-60 টাকা। অন্যান্য সবজির দামও বেড়েছে। আমদানি হওয়ায় কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। গত সপ্তাহে বিক্রি হওয়া 350 টাকা দামের কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। মরিচের দামটা বেশি, 200 টাকা কেজি, যেটা 10-15 দিন আগেও 60 টাকা 40 টাকা কেজি ছিল। আগে প্রচুর পরিমাণ সবজি কারণ বাজার আসতো, তখন এখন তো কম আসবে কোত্থেকে? সব কিছুই তো আপনি পানির নিচে ঢুকে গেছেন। ঊর্ধ্বমুখী মাছের বাজারেও ক্রেতা ও বিক্রেতারা বলছেন, বাজার মনিটরিং জোরদার করা হলে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল থাকবে, স্বস্তি পাবে সাধারণ মানুষ। আসমা আক্তার নূপুর, বাংলাভিশন, ঢাকা।
জুলাই শহীদদের স্মরণে দেশে বিভিন্ন জায়গায় মৌন মিছিল, দোয়া এবং মিলাদ মাহফিল করেছে বিএনপি। চট্টগ্রাম মহানগর ও উত্তর জেলা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় মনোমিছিল, দোয়া ও মিলাদ মাহফিল। বিকেলে নগরীর কাজীর দেউরির দলীয় কার্যালয়ে এতে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার। শহীদদের স্মরণে মৌন মিছিল হয়েছে সিলেটে। বিকেলে জেলা ও মহানগর বিএনপির আয়োজনে মিছিলটি নগরীর বন্দরবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। শহীদদের স্মরণে শোক মিছিল ও দোয়া মাহফিল হয়েছে বগুড়ায়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। বিএনপির দোয়া ও মনোমিছিল হয়েছে গাইবান্ধায়। সকালে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম। নরসিংদীতে জুলাই আন্দোলনের প্রথম শহীদ স্কুল ছাত্র তাহমিদের স্মরণ সভা ও চিনিশপুরে তার কবরে শ্রদ্ধা জানানো হয়েছে। সকালে এই সভায় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন সহ দলীয় নেতাকর্মীরা। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার নেতৃত্বে মৌন মিছিল হয়েছে ফেনীতে। বিকালে স্থানীয় প্রেস ক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যাপক জয়নাল আবেদিন সহ অন্যরা। দেশের বিরুদ্ধে যে চক্রান্ত হচ্ছে তা রুখে দিতে হবে। পতিত স্বৈরাচার আর যাতে ফিরে আসতে না পারে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ রেজাউল করিম। সোনারগাঁওয়ে পিরোজপুর ইউনিয়ন ভাটি বন্দর এলাকায় তিনি একথা বলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, জাতীয় সংকট মুহূর্তে আছে দেশ। পাশের দেশ সহ নানা শক্তি পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষক এখনও ষড়যন্ত্র করেই যাচ্ছে। বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে সমাবেশ এবং শহীদ মার্চ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পরেও দেশে ক্ষমতা ব্যবহার করে নানা দখল আর ধন সম্পদ আহরণ করা হচ্ছে। সেই ক্ষমতা ব্যবস্থাকে বদল করতে হবে নতুন বন্দোবস্ত অর্থাৎ সংস্কার। জনগণের সম্মতি নিয়ে সেই সংস্কারের মধ্য দিয়ে নির্বাচন করতে হবে বলেও জানিয়েছেন জোনায়েদ সাকি। যারা বিচার এবং সংস্কারের সাথে নির্বাচনের দ্বন্দ্ব করেন তারা আসলে জনগণের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চান না। জনগণের বাংলাদেশ মানে আমরা বিচার চাই, আমরা সংস্কার চাই এবং আমরা নির্বাচন চাই। সাবেক আইজিপি আশরাফুল হুদা বলেছেন, দেশ রাজনীতিবিদরা চালাবেন, সেজন্য নির্বাচন হওয়া প্রয়োজন। তবে একটি গোষ্ঠী নির্বাচনকে পেছানোর চেষ্টা চালাচ্ছে। ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি সব কথা বলেন। তিনি বলেন, দেশে যা কিছু হচ্ছে তা নির্বাচনকে ব্যাহত করার জন্যও হতে পারে। তবে পুলিশকে এখন যদি বলা হয় ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি নিতে হবে, তাহলেও তারা সেটি পারবে বলে মনে করেন তিনি। পুলিশের মাঝে কিছু ট্রমা কাজ করলেও তিনি আশাবাদী পুলিশ ঠিকই নির্বাচনে সরকারকে সহায়তা করতে পুরোপুরি প্রস্তুত হয়ে যাবে। তার মতে, ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পাওয়া দেশে ২৪-এর পরিবর্তন এসেছে, তাকে কাজে লাগাতেই হবে। মব সন্ত্রাস প্রতিরোধে করণীয় নিয়ে ছায়া সংসদ প্রতিযোগিতায় সাউথ ইস্ট ইউনিভার্সিটিকে হারিয়ে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বিজয়ী হয়। যত কিছুই বলি আমরা, দেশ তো শেষ পর্যন্ত রাজনীতিবিদদেরকেই চালাতে হবে, তাদেরকে এখন দোষারোপ করেন না, যাই করেন। কাজে একটা সুষ্ঠু ইলেকশন, প্রপার একটা ইলেকশন যদি ঠিক মতো হয়, মানুষ ভোট দিয়ে যদি তার পছন্দ মতো ক্যান্ডিডেটকে নিয়ে আসতে পারে সংসদে, আই এম শিওর অবস্থার অনেক উন্নতি হবে, যাতে ইলেকশনটা না হয় বা ইলেকশনটা অনেক দেরি হয়ে যায়। কাজে এইরকম একটা ফোর্স যে কাজ করছে ইলেকশনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা অনস্বীকার্য। অর্থনৈতিক উন্নয়ন টেকসই করতে অর্থনীতিতে ভালো অনুশীলন বজায় রাখার আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। বলেন, এই কাজে পেশাদার হিসাববিদরা মূল ভূমিকা পালন করতে পারেন। ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশ ICMA-B এর আয়োজনে সার্কভুক্ত দেশগুলোর হিসাববিদদের আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে সম্পদের সুষম বন্টন করা গেলে উত্তরণ করা সম্ভব, না হলে
চোরতন্ত্র সৃষ্টি হবে। অভিযোগ করেছেন বিগত সময়ে অর্থনৈতিক পরিসংখ্যান কারসাজি করে হাজার হাজার কোটি ডলার পাচার করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ব্যবসাকে সামনে রেখে মানি লন্ডারিং করা হয়েছে। বর্তমান সরকার ব্যবসায় অন্যায্য প্রতিযোগিতা বন্ধের উদ্যোগ নিয়েছে বলে তিনি জানান। সার্কভুক্ত দেশগুলোর প্রায় 6 শতাধিক পেশাদার হিসাববিদ, অর্থনীতিবিদ, পলিসি মেকার, কর্পোরেট লিডার এবং ব্যবসায়ী নেতা এই সম্মেলনে অংশ নেন। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি সম্মানীয় ফেলো বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। পরে সন্ধ্যায় সম্মেলনের সমাপনী অধিবেশনে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। শেষে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে দিয়ে। বাংলাদেশে জাতিসংঘ মানবাধিকার মিশনের অফিস প্রতিষ্ঠায় চুক্তি, অন্য দেশে নির্বাচন নিয়ে প্রতিক্রিয়া দিতে কূটনীতিকদের সতর্ক করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। জুলাই শহীদদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠিত হবার চেষ্টা চলছে বললেন মির্জা আব্বাস। জুলাই সনদ না হলে ঐকমত্য কমিশন দায়ী থাকবে, মন্তব্য সালাউদ্দিন আহমেদের। গোপালগঞ্জের ঘটনায় 500 জনের বিরুদ্ধে মামলা, বিচার না হলে আরও 10 জেলায় হামলা হতে পারে, মুন্সিগঞ্জে বলেছে নাহিদ ইসলাম। গণমাধ্যমে শেখ হাসিনার নগ্ন হস্তক্ষেপের বর্ষপূর্তি, আকস্মিক কিছু সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল বাংলা ভিশন সহ 4 টিভি চ্যানেল। চালের বাজারে অস্থিরতায় মিলারদের সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা, কমেছে কাঁচা মরিচের দাম। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/বাংলাভিশন নিউজে সাবস্ক্রাইব করুন, youtube.com/বাংলাভিশন নিউজের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।